ওম নমঃ শিবায়। আমি সঞ্জিতা চলে এসেছি আজকে একটা শিবরাত্রির একটা ছোট্ট ব্লগ নিয়ে। আর যেহেতু আজকে একটু আমার দেরি হয়ে গেল ভিডিওটা পোস্ট করতে, কারণ কি সকাল থেকে এতটাই ব্যস্ত ছিলাম যে পুজোর কাজ নিয়ে, যে আমার এই ভিডিওটা এডিট করে আবার পোস্ট করাটা একটু দেরি হয়ে গেল। যাই হোক, আজকে চলো একটা ছোট্ট করে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি কীভাবে আমি আজকের দিনটা পুজো করলাম। সো এটা হচ্ছে আজকে যেমন কি তোমাদের তো দেখলে আমি কি কি জিনিস নিয়ে গিয়েছিলাম মন্দিরে। আর এখানে প্রথমে তো যেরকম পঞ্চামৃতে দিয়ে যেমন শিব ঠাকুরকে স্নান করানো হয়, সেখানে দুধ, দই, ঘি, মধু, তারপরে যে চিনি, সেগুলো দিয়ে পঞ্চামৃত যেটা দিয়ে তৈরি হয় সেগুলো দেওয়ার পর তারপরে ওখানে যে জল দিতে হয়। তো কী পদ্ধতিতে মানে শিব ঠাকুরের পুজো করা হয় সেটাও আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। এবং কি তার সাথে যে আমার যে ছোটোবেলা কীভাবে আমি শিবরাত্রি শুরু করছি সেটাও আমি তোমাদের সাথে আজকে ভাবছি শেয়ার করব। সো প্রথমে বলে রাখি, যখন আমি ক্লাস 3তে ছিলাম তবে থেকে আমি যে শিবরাত্রিতে যে উপোস করাটা আমি সেই সময় থেকে শুরু করেছি। আর যেটা শিবের পুজো তো আমি সেই ছোট্টবেলা থেকেই করে আসছি। যবে থেকে আমার জ্ঞান আমি আমি পেয়েছি, যবে থেকে একদমই আমার যেহেতু ঘরের কাছেই একদম শিব মন্দির ছিল, আমি প্রত্যেক সোমবারই করে আমি মন্দিরে গিয়ে আমি ওনার জল ঢেলে আসতাম। বাট যখন আমি কলকাতা আসলাম তো এখান থেকে মন্দিরটা অনেকটাই দূরে আছে, যার কারণে আমি প্রত্যেক সপ্তাহে তো হয় না, বাট মান্থলি আমি যাই। তো চলো এবার তোমাদেরকে বলি কীভাবে শিব ঠাকুরকে জল দিতে হয়। তো প্রথমে আমাকে দিতে হয় গণেশ ঠাকুরকে একদম ডান দিকে আমাদের দিতে হবে যেখান থেকে জল, তারপরে পরের দিকে যে আছে সেখানে হয় কার্তিকে, ওনাকে দেওয়ার পর মাঝখানে দিতে হয় যে অশোক সুন্দরী আছে, ওনাকে দেওয়ার পর যে ওনার মেয়ে হচ্ছে, এবং তারপর শিবলিঙ্গ যেখান থেকে শুরু হচ্ছে একদম তার গোড়ার ওখানে বলতে পারো, সেখানে জল দিতে, সেটাতে মা পার্বতী বাস করেন, এবং তারপরে শিবলিঙ্গে জল দিতে হয়। আর সেটা আমি 11 বার করে শিবলিঙ্গে জল দিই একটু একটু করে। এটা হচ্ছে শিবলিঙ্গে জল কিভাবে দিতে হয় সেই পদ্ধতিটা তোমাদেরকে আমি জানালাম, বা যেটা নিয়ম বলতে পারো, এভাবেই দিতে হয়। আর এটা আমি এরকম এক জায়গায় আমি শুনেছিলাম যে এভাবে দেওয়া উচিত, তাই আমিও সেভাবেই করে আমি দিই। তারপরে আমি বেলপাতা দিয়েছি। বেলপাতার মধ্যে প্রত্যেকটা বেলপাতার মধ্যেই কিন্তু আমার যে চন্দন, সাদা চন্দন যেটা হয়, ওই সাদা চন্দনের যে ফোঁটা বলতে পারো, একটু একটু করে আমার ওটা আমাদের লাগানো আছে, বলে যে এইভাবে দিলে নাকি খুব ভালো হয়। তো সেটা করলাম। তারপরে আমি একটা ছোট্ট একটা শমী গাছ হয় আমাদের বাড়িতে আছে, সেই শমী গাছের যে পাতা, সেটা বলা হয় যে ওনাকে দিলে খুব ভালো হয় শিব ঠাকুরকে, তো আমি সেটা দিয়েছি। দুব্বা দিয়েছি। তারপরে যেরকম ফুল আছে, যেরকম যা যা ফুল তোমাদের কাছে হবে অ্যাভেলেবেল, সাদা যে ফুল হয় সেটা দিতে পারে, যেমন আমার বাড়িতে যেরকম টগর ফুল হয়েছিল তো সেটাই দিয়েছি। যা পুজোতে আমার ঘরের ফুল হয়েছে সেগুলোই আমি নিয়ে গিয়েছিলাম, তো সেটা দিলাম। তারপর জবা ফুল দিয়েছি, কারণ কি অনেকে বলে যে জবা ফুল কি শিব ঠাকুরকে কি চড়ে, তো কি হ্যাঁ, কারণ উনি অর্ধনারীশ্বর বলা হয় ওনাকে, ওনার মধ্যে শিব, উনি তো শিব হলেনই, তার সাথে কিন্তু ওনার মধ্যেই পার্বতীও আছে, তাই ওনাকে কিন্তু জবা ফুল দেওয়া যায়। তারপরে ওনাকে যে ফল দিয়েছি পুজোতে জন্য, যে যে জিনিসগুলো আমি বেল নিয়ে গিয়েছিলাম, তারপরে কুল ছিল, তারপর সন্দেশ ছিল, আঙ্গুর ফল ছিল, তারপরে ওনার যেটা মেইন জিনিস হতে, যেটা হচ্ছে ভাং, যেটাকে আমরা সিদ্ধি বলি যেটা, তো সেটা একদমই মানে এটা সবথেকে দরকারের একটা জিনিস, এইটা ছাড়া কিন্তু ওনার পুজো হয় না। তো সেটা দিয়ে তারপরে আরতি করলাম। একটা ঘিয়ের প্রদীপ বাড়ি থেকে করিয়ে আমি নিয়ে গেছিলাম, কারণ এইগুলো মন্দিরে করাটা তো পসিবল না, এত তাড়াহুড়োর মধ্যে থাকি, কারণ কি পরপর করে তো সবাই আসছে পুজো করতে, আমার আগেও অনেকজন ছিল যারা পুজো করছিল, যেটা তোমাদের আমি দেখিয়েছি প্রথমেই ভিডিওর মাধ্যমে। সো এখানে করার পর নন্দী ঠাকুরকেও পুজো করেছি। তারপরে এখানে প্রদীপটা রেখেছি। তবে একটা কথা বলে রাখি, প্রদীপ কখনো নিচে এমনি রাখতে নেই। সো যেহেতু মন্দিরে এগুলো এতগুলো জিনিস তো নিয়ে যাওয়া পসিবল না, তাই তোমরা কী করবে, যখনই প্রদীপ যদি এরকম তোমাদের সিচুয়েশান আছে যে প্রদীপটাকে নিচে রাখতে হবে, তাহলে তোমরা একটু চাল নিচে রেখে তার উপরে তোমরা প্রদীপটা রাখবে। এমনি খালিতে মানে শুধুমাত্র এমনি মাটির মধ্যে প্রদীপ রাখতে নেই। তারপরে আমি ওখানে কর্পূর আছে, সেই কর্পূর যেহেতু ওনার খুব প্রিয়, এই কর্পূর আমি ওখানে জ্বালিয়ে দিচ্ছি।
তারপর এটা দিয়ে ওনাকে আরতি করার পর তারপরে মহামৃত্যুঞ্জয় মন্ত্র আর যে কপুরের যে মন্ত্র আছে সেই মন্ত্রটা পড়ে ওনার পুজোটা করলাম। খুব সুন্দরভাবে আমার শিবরাত্রি পুজোটা হয়েছে। প্রত্যেকবার এভাবে করে করি, একদম একদম মনটা খুব ভালো হয়ে যায়, শান্ত পায়, ভালো লাগে যে সুন্দরভাবে যখন পুজোটা হয়। তোমরা কীভাবে পুজো করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। সো এটা যেহেতু ছোটোবেলা থেকে করে আসছি, তো খুব একটা আলাদা একটা অনুভূতি আছে। যারা তোমরা করছো সেটা তো তোমরাও জানবে। তো আমার এখানে এই পুজো আমার কমপ্লিট হয়েই গেছিলো। সো এখানে এই মন্দিরটা কিন্তু খুব পুরনো। এরপরে কখনো আমি এই পুরো মন্দির নিয়ে আমি তোমাদেরকে একটা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। অনেক পুরনো এটা মন্দির হচ্ছে, খুবই জাগ্রত মন্দির, মা কালীর মন্দির হচ্ছে এখানে। তো এখানে আমি নমস্কার করে নিচ্ছি। তারপরে তো এখান থেকে আমি চলে যাব বাড়িতে, কারণ এবার বাড়িতে আমার সকাল থেকে তো একদমই না খেয়ে আছি, উপোস আছি। আর সেই স্নান করার আগেই যা জল খেয়েছিলাম, তারপর আর আমি জল খাইনি। এমনি বলা যায় যে কি হ্যাঁ জল খাওয়া যায়, তোমরা কিন্তু আমি সেখানে জলটা কিন্তু খাই না। সো এবার বাড়িতে এসে গেছি আর মা আমাকে এক প্লেট ভর্তি করে অনেকগুলো ফ্রুটস দিয়েছে। দেখো তোমাদের দেখাচ্ছি কী কী দিয়েছে। এখানে একটু আখের রস আছে, যখন আসছিলাম বাড়িতে তখন মা এই আখের রসটা কিনেছে। তারপরে সাবুদানা মাখা আছে, কলা আছে, তারপরে কমলা লেবু আছে, মৌসম্বি আছে, তারপরে বেদানা আছে, আপেল আছে। তো এতগুলো এখন খেতে হবে, একটু একটু করে খাচ্ছি। আর সবথেকে ফেভারিট হচ্ছে আমার সাবুদানার যে এই মাখা, আমার খুব পছন্দের একটা এটা হচ্ছে খাওয়ার। তো উপোস থাকলে এটা হয় বাড়িতে, তো এইগুলোই খেলাম আমি। এভাবে আমার আজকের দিনটা আমি সেলিব্রেট করছি। তোমাদের আজকের আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। চলো আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে আরেকটা নতুন একটা ব্লগ নিয়ে। তো চলো পরে কথা হবে। টাটা, বাই বাই।